নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং, শুভ বিকেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমি একটি আলোচনা নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। দেখো, আমি আমার যে ব্লগগুলো তোমাদেরকে দিই, মানে ইউটিউবে ছাড়ি, সেগুলো কিন্তু কোনো ব্লগই কোনো স্ক্রিপ্ট নয়। আমার প্রতিদিনকার জীবনে কি কি ঘটছে বা বিশেষ কোনো দিনে, সেটা আনন্দ হোক, দুঃখ হোক, যাই হোক, সেই দিনগুলো আমি কিন্তু তোমাদের কাছে আলোচনা করি। কেন কি, তোমরা আমার বন্ধু, সেই জন্য আমি এগুলো তোমাদের কাছে শেয়ার করি। কেন কি, অনেকেই আমাকে বলেছে, আমার বন্ধু, আমার আত্মীয়, যে বাড়ির কথা বাইরে জানাবি না, জানানো উচিত না। কিন্তু আমি মনে করি কি জানো তো, যে দেখো, আমি একটা চ্যানেল খুলে বসেছি, এবং তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, তোমরা সবাই কিন্তু আমার বন্ধু। বন্ধুদের কাছে কোনো কিছু অজানা থাকা উচিত নয়। কালকে আমি যদি কোনো রকমের বিপদে পড়ি, হয়তো তোমরাই সাহায্যের হাতটা আমায় বাড়িয়ে দেবে, এটা আমি আশা করতেই পারি। কিন্তু আমি যে জিনিসগুলো তোমাদের কাছে শেয়ার করি, সেইগুলোতে কোনো কোনো মানুষের, তাকে আমি বোন বলতে পারি, তাকে আমি বন্ধু হিসেবেও সম্বোধন করতে পারি, তাদের কোনো কোনো ব্যাপারে হয়তো আপত্তি থেকে যায়। কেন কি, সেই ব্যাপারে তোমাদেরকে বলছি। আমার হাত কদিন আগে, মানে 3-4 দিন আগে আমার হাতটা পুড়ে গিয়েছিল, এবং খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিলো। হাত নাড়াতে পারছিলাম না, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, খুব কষ্ট। তোমাদেরকে আমি এই হাতের ভিডিওটা আমি কিন্তু দিয়েছিলাম, এবং সেই ভিডিওটা, এটাই হচ্ছে কন্টেন্ট ছিল, যে এই পরিস্থিতিতেও রেহাই নেই আমার। তোমরা অনেকেই এইটা দেখেছো, প্রায় 1000 মতো জন আমার এই ভিডিওটা দেখেছো তোমরা। তো সেখানে আমাকে অনেক বন্ধু অনেক রকমভাবে কমেন্ট করেছে। কেমন, তার মধ্যে আমার চোখে আজকে, দেখো, কমেন্ট তো সবসময় দেখে ওটা হয় না, যখন সময় পাই তখন আমি কমেন্টগুলো দেখি, তাতে রিপ্লাই দিই। কিন্তু আজকে হঠাৎই ভোরবেলাতে এই ফোনটা যখন আমি দেখলাম, যে দেখি আমার ফলোয়ার কত বাড়লো, বা রিলসে অ্যাকচুয়ালি কত হলো, সেগুলো দেখার সময় আমি দেখলাম যে একজন বান্ধবীও বলতে পারো, বা বোন বলেও সম্বোধন করতে পারি আমি তাকে, তার একটা মেসেজ আমার চোখে পড়লো, এবং সেটা উত্তর, মানে আজকের শুধুমাত্র আমি ভিডিওতে বসেছি কমেন্টের উত্তর দিতে, জানো তো। আমার মনে হলো তেনাকে পার্সোনালভাবে অ্যান্সারটা না দিয়ে, রিপ্লাইটা না দিয়ে, আমি এই রিপ্লাইটা তোমাদের কাছে, তোমাদের সবার সামনে দিই, এবং সেটা তিনিও দেখবেন। তো আমি আমার শারীরিক যে সমস্যার কথা তোমাদের কাছে আমি সবসময় কিন্তু আলোচনা করি, যে আমার পিঠের অবস্থা কী, স্পাইনাল কর্ডের অবস্থা কী, টেল বোনের অবস্থা কী, সব কিছু ঠিক আছে। আচ্ছা, এবার আমার শরীর তো সুস্থ নয়, তাও সেই ভোরবেলা, কাকভোর, তারও আগে উঠে যাই, চান করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর থেকে রান্নাঘরে, শুধু রান্নাঘরেই কাজ থাকে না, বাড়ির অন্যান্য কাজও থাকে, ইচ অ্যান্ড এভরিথিং আমি শুধু করি। কিন্তু এখন শুধুমাত্র আমি পুজোটা দিতে পারছি না, যেহেতু মায়ের বাৎসরিকটা এখনও হয়নি। তো আমি বেশি সময় নষ্ট করব না তোমাদেরকে। তো আমার বোন বলো বা আমার বান্ধবী বলো, মানে যে কমেন্টটা আমাকে করেছে, সেটা একবার তোমরা শুনে নাও। তোমার বয়স আর তোমার শাশুড়ির বয়স এক নয়। তোমার কাজ করাটা পসিবল, কিন্তু শাশুড়ির এখন কাজ করা পসিবল নয়। নিজের হাজব্যান্ডকে বলবে কাজ করতে বা কাজের লোক রাখতে। তোমার ছেলের বউও তোমার কাছ থেকে এইটাই এক্সপেক্ট করবে। ডোন্ট ব্লেম ইয়োর মাদার ইন ল। শি হ্যাজ রেজড ইয়োর হাজব্যান্ড অ্যালন অ্যান্ড লুক আফটার হার ফ্যামিলি, অ্যান্ড নাও ইটস ইয়োর টার্ন। তো এইটার উত্তরে আমি, মানে এইটা প্রশ্ন যে উনি আমাকে করেছেন যেভাবে, তার উত্তরে আমি এটাই বলবো, যে দেখো বন্ধু, তুমি নিশ্চয়ই আমার পুরো ভিডিওটা ঠিকমতো দেখোনি, বা আমার অন্যান্য ভিডিওগুলোও তুমি দেখো না।
এই যে তুমি লিখেছো যে আমার বয়স আর শাশুড়ির বয়স এক নয়, অবশ্যই তাই। আমার 50 ছুঁই ছুঁই, আমার শাশুড়ির 70, ঠিক আছে? তো অবশ্যই এক নয়, এটা খুব স্বাভাবিক, সবাই সেটা জানে। এবার লিখেছো যে এখন আমার কাজ করার সময় ওনার কাজ করা পসিবল নয়। তোমাকে একটা কথা বলে দিই, পুরো ভিডিও যদি তুমি দেখতে তাহলে এইভাবে তুমি আমাকে মন্তব্য করতে না। প্রথম কথা, আমি আমার শাশুড়ি মাকে দিয়ে কিছু কাজই করাই না। আমি ভীষণ কষ্টের মধ্যেও, প্রচণ্ড কষ্ট হয়, আমি ছটফট করি, তার মধ্যেও কিন্তু সেই ব্যথা বেদনা যন্ত্রণার মধ্যেও আমি সব কিছুই করি। সেটা আমি বড় মুখ করে বলছি না, কেন আমি জানি এটা আমার কর্তব্য। এর পরের উত্তরগুলো পরে দিচ্ছি। আমি কিন্তু সেদিন একটা কথাই বলেছিলাম যে আমার সেদিন প্রচুর বাসন ছিল এবং 3টে প্রেশার কুকার আমাকে মাজতে হয়েছিল। রান্নাঘরে আমি গোঙাচ্ছিলাম, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। আমার শাশুড়ি মা এসে সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু যখন আমি প্রচণ্ডভাবে কষ্ট ফিল করছি এবং আমি ওনাকে ডাইরেক্ট কিছু বলিনি বা ওনাকে কাজ করতে অবশ্যই বলিনি, শুধু আমি ওনাকে বলেছিলাম যে ওনাকে না, সরি, শুধু আমি এটাই বলছি আমি আর পারছি না, আমার জীবন বেরিয়ে যাচ্ছে, আমার পিঠ থেকে কোমর সব ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণা, তার মধ্যে এতটা ছাল উঠে গেছিলো এটার যে আমি হাত নাড়াতে পারছি না, তার মধ্যেও আমাকে এগুলো করতে হচ্ছে, আমি আর পেরে উঠছি না, আমি মরে যাব, আমি মরে যাচ্ছি, ভীষণ কষ্ট হচ্ছে বলে সঙ্গে আমি ঘুমাচ্ছিলাম। তখন আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে আমার কাছে সিঙ্কের ওখানে এসে বললেন, হ্যাঁ প্রচুর বাসন তো, হ্যাঁ রে বড় কষ্ট, বলে উনি বেরিয়ে গেলেন। আমি আমার শাশুড়ি মাকে দিয়ে কাজ করাই না, ভালোভাবে শুনে নাও তুমি, ঠিক আছে? আমি আমার শাশুড়ি মাকে দিয়ে কোনো কাজ করাই না। আমি সেখানে বলেছিলাম যে বাড়ির মানুষগুলো কেমন, আমরা বাড়িতে একসাথে যখন বাস করি মেম্বাররা, এবং আমি যখন সব কিছু করছি, আমার যখন সবাইকে ভালো রাখার দায়িত্ব আছে, তাহলে অন্যদেরও নিশ্চয়ই দায় আছে যে আমাকে ভালো রাখার, ঠিক কি না? তো আমি বলেছিলাম যে সেই অবস্থার মধ্যেও তিনি যখন দেখছেন আমার ছাল উঠে গেছে, এতটা পুড়ে গেছে, আমি কষ্ট পাচ্ছি, আমি পেছন থেকে হেলে গেছি কাজ করতে করতে, তখন তিনি ওই কটা কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলেন। তেনার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমরাও নিশ্চয়ই আমাকে হেল্প করতে। আমি হেল্পের কথা বলেছি সেদিন, যে বলেছিলাম একটাও যদি উনি আমার প্রেশার কুকার ধুয়ে দিতেন তাহলে সেটা আমার অনেক বড় হেল্প হতো। কিন্তু তুমি হয়তো পুরো ভিডিও দেখোনি বোন, নইলে তুমি বুঝতে ভুল করেছো। প্রত্যেক দিন আমি যখন বাসন মাজি সেদিন, তাহলে এবার থেকে ক্যামেরাটা আমি তখন ধরবো আর তোমাদেরকে প্রত্যেক দিন আমি বাসন মাজা থেকে আরম্ভ করে আমার প্রতিটা কাজের ভিডিও, এই আর বকবক করবো না, সব কিছু তোমাদের সে প্রত্যেক দিনের কাজ আমি আপলোড করে দেবো। আর সেটাও তোমাদেরকে দেখাবো আমার শাশুড়ি মাকে আমি কীভাবে সেবা করি, এবং শাশুড়ি মা শুধুমাত্র বসে থাকেন, শুয়ে থাকেন, আর ওনাকে খাবার দিন, উনি খান। এটা আমি কিন্তু ওনাকে কিছু খারাপ সমর্থন করলাম না, ওনার যেটা পছন্দ সেটাই আমি ওনাকে দিই রান্না করে, বা সেই ফলটাই দিই, সেই মিষ্টিটাই দিই, সেইভাবে আমি বলছি তোমাদেরকে। তুমি বললে আমি শাশুড়ি মায়ের উপর যেন ব্লেম না দিই, আমি মাদার ইন লয়ের উপর কোনো রকমের ব্লেম দিচ্ছি না বোনটি। আমি শুধু বলেছিলাম এটা মনুষ্যত্বের পরিচয়, এটা বিবেক। আমি জানি না বোন তোমায় বিয়ে করেছো কি না, এবং তোমার বিয়ে হয়েছে, তোমার শাশুড়ি নিশ্চয়ই ভীষণ ভালো, এটাই আশা করব। আর যদি তোমার বিয়ে না হয়ে থাকে, তাহলে যদি তোমার কপালে এরকম একজন জোটেন, সেদিন তুমি মজাটা টের পাবে, ঠিক আছে? তো কমেন্ট করছো বলেই যা ইচ্ছে লিখে দেবে, সেটা কিন্তু কোনো রাইট তোমাদের আমি দিইনি। আগে বোঝো, ঠিক মতো শোনো, তারপর তুমি কমেন্টটা দাও, ঠিক আছে? তারপর তুমি কি বলেছো, আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে একা মানুষ করেছেন, তাই না? পুরো ফ্যামিলি সামলেছেন। এবার শোনো তোমরা, আমার হাজব্যান্ডকে তার বাবা বড় করেছে, আমার শ্বশুরমশাই, এবং পুরোটাই আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ডকে দেখতেন। যেহেতু এনজিবিতে তখন ওদের কোয়ার্টার ছিল, আমার শ্বশুরমশাই রেলে চাকরি করতেন, সেহেতু বাড়ির থেকে হাঁটা পথ ছিল আমার শ্বশুরমশাইয়ের অফিস। শুধু তাই নয়, আমার হাজব্যান্ড যখন জ্বরে পড়তেন তখনও কিন্তু ওই সময় করে যখন সুযোগ পেতেন আমার শ্বশুরমশাই চলে এসে আমার হাজব্যান্ডকে জলপট্টি দেওয়া থেকে খাওয়ানো থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু করতেন।
ঠিক আছে? তো আমার শাশুড়ির কোনো রকমের কোনো কন্ট্রিবিউশন নেই তার ফ্যামিলিতে আর তার বাচ্চা বড় করতে। পুরোটা জানো না যখন, তাই আগ বাড়িয়ে কমেন্টগুলো দিও না বোন। এমনকি আমি বিয়ের পরেও দেখেছি, আমরা তো একসাথে থাকতাম না, কেন কি আমার হাজব্যান্ডের সব এখানে কাজ। আমার শ্বশুরমশাই কোনো দিন শিলিগুড়ি ছেড়ে এখানে আসতে চাননি। অনেকবার ওনাকে বলেছি আসার কথা, অনেকবার, যে তোমরা ওখানে একা থাকো, এখানে এসো। কিন্তু যেহেতু উনি প্রথম থেকে হচ্ছে কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ির বাসিন্দা, সেহেতু উনি এদিকটা কখনোই ইনি আসতে চাননি। আসতেন 3-4 মাস থাকতেন, চলে যেতেন। আমরা যখন মালদা থাকতাম, আমরা যখন রায়গঞ্জ থাকতাম, তখনই 3-4 মাস আসতেন, থাকতেন, আবার যথারীতি চলে যেতেন। এটাই হচ্ছে কথা। তো আবার বলে বসো না শ্বশুরবাড়িতে আমি ঘর করতে পারিনি। তো আমার শ্বশুরমশাই ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে বাসন মাজা, রান্নার তাকে উঠে টাইলসগুলো পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, রান্না করা, সব কিছু করতেন। শুনে রাখো বোনটি। আর যেদিন আমার শ্বশুরমশাই চলে গেলেন, সেদিন আমি তো পরে গেছিলাম, আমার হাজব্যান্ড ট্রেনে ছিল, মানে সেদিন কিন্তু আমার হাজব্যান্ড একটা প্রোগ্রামে ছিল যে শ্বশুরবাড়িতে যাবে, মানে তার বাবা মার সাথে দেখা করতে যাবে। কিন্তু হঠাৎ করে যেদিন উনি ট্রেনে উঠলেন 2023-এর 3 ডিসেম্বর, ট্রেনের মধ্যেই খবর পেলেন আমার শ্বশুরমশাই এক্সপায়ার করে গেছে। তো আমাকে 1 সপ্তাহ পর এমনিই যাওয়ার কথা ছিল শ্বশুরমশাইয়ের কাছে আর কি, উনি অসুস্থ ছিলেন। সেই অবস্থাতে আমার শাশুড়ি তাকে রান্না করে কিছু খাওয়ায়নি। শুধু তাই না, আমি যখন ওখানে গিয়ে উপস্থিত হই, আমার মামা শ্বশুর বাড়ি থেকে আরম্ভ করে আশেপাশের লোকজন সবাই বলেছে সেই দিন ঘরের মধ্যে তারা ঢুকতে পারছিল না, কেন কি ফ্রিজ খুলে যে অবস্থা দেখছিল, ফ্রিজটা সব পচে গলে একাকার হয়ে আছে। সেটা পরিষ্কার করার জন্য কোনো কাজের লোক রাজি হচ্ছিল না। আর একটা সবচেয়ে বড় কথা শুনে যাওয়া বোনটি, তোমার তো খুব মায়া পড়ছে আমার শাশুড়ির প্রতি। আমার শাশুড়ি কথায় কথায় একদিন বলে দিয়েছিলেন, যখন এখানে প্রথম প্রথম এলেন, আমার শ্বশুরমশাই যেদিন চলে গেলেন, সেদিন রাত 2টোর সময় আমার শ্বশুরমশাই ওনার কাছে কাতরাতে কাতরাতে জল চেয়েছিলেন। আমার শাশুড়িকে আমি বলেছিলাম, তুমি উঠে দিয়েছিলে তো জল? তখন সেই উত্তরে কি বলেছিল শুনবে তুমি? শোনো। যে আমাকে বলেছে আমি শাশুড়িকে ব্লেম দিচ্ছি, ভগবান আমি কিছু ব্লেম দিই না, যা হয় সেটাই তোমাদেরকে বলি। আমার মতে যদি তোমার কপালে একখানা জোটে, সেদিন দেখবো যে তোমার অবস্থাটা কেমন হয়। তুমি সেদিন ভিডিওতে বলো, আমি শুনবো, আমি তোমায় সাপোর্ট করব। উনি বলেছিলেন আমার কি মাথা খারাপ, রাত 2টোর সময় উঠে আমি আমার ঘুম নষ্ট করে ওকে জল দেব? তারপর আমি আর কিছু বলতে পারিনি। মৃত্যু পথযাত্রী মানুষটা জল না পেয়ে চলে গেছে। খুব আহাহু লাগছে না? আমি কিন্তু বরাবর বলে এসেছি, আমার শাশুড়িমাকে দিয়ে আমি কোনো কাজ করাই না, উনি করেন না। ফার্স্ট ডায়লগে উনি দিয়েছিলেন আমি সুখের পায়রা। আর এই যে আরেকটা কথা তোমাকে বলছি, যে এই কথাটা তোমাকে বলছি আরেকটা কথা, তুমি যে বলছো না আমার ছেলের বউ আমার কাছে এই জিনিসই এক্সপেক্ট করবে, অবশ্যই না। কেন কি আমি যদি সুস্থ থাকি, চলাফেরা করতে পারি, প্রথম কথা তো আমি আমার ছেলের বউকে দিয়ে এভাবে খাটাবো না, প্লাস কষ্ট দেব না। উনি যা যা জিনিস আমার সাথে করছেন বা করেন বা করে এসেছেন। আর একটা কথা, যদি ও কাজও করে, অবশ্যই কাজ ভাগ করে নেব, একসাথে সাথে সাথে করব, শুয়ে বসে থাকবো না, ফরমাস করব না। আর একটা কথা শোনো বন্ধু, যদি কাজ করতে গিয়ে কখনো যেমন আমাদের সবারই হয়, হাত পুড়ে যায় বা হাত কেটে যায়, সেই সময়টা আমি তো তাকে রেস্ট দেওয়াবো, আমি তাকে কঠিন কাজ করতেই দেব না। আমার ডাক্তারবাবু আমাকে পুরো বেড রেস্ট নিতে বলেছে, কিন্তু এটাও বলেছে যদি না নিই তাহলে আমার নিচের পোর্শন বসে যাবে। তারপরে ওনার মায়া হয় না, উনি যেভাবে খাটান। ওনার মাংস খেতে ইচ্ছে হয়েছিল, আমার ছেলে ডায়েট করে, আমি কালকে প্রচণ্ড শরীরে কষ্ট, তারপরেও মাংস এনেছি, মাংস করে খাইয়েছি। ধোকা খেতে চেয়েছেন, আমি আমার হাজব্যান্ডকে বলেছি ধোকা এখন এমনি পাওয়া যায়, যদি পারো নিয়ে এসো, নইলে আমায় ডাল বেটে তৈরি করতে হবে, কেন আমার শাশুড়ি মা খেতে চেয়েছে। সেই কথায় বাবাই বলে মা তোমার এত কষ্ট, তুমি এগুলো করো না, এরপর তুমি উঠতে পারবে না বিছানা থেকে।
যখন উনি যেটা চান মুখের সামনে ধরি, বড় কিছু বলছি না। এজন্য কিছু যদি কমেন্ট করতে চাও তাহলে তার আগে আমার প্রথম থেকে শেষ নাম্বারিং দেওয়া আছে, দয়া করে ভিডিওগুলো ফলো করো, ভিডিওগুলো দেখো। আমি জানি না তুমি কখনো তোমার বিয়ে আমি জানি না তুমি বিবাহিত কি না। যদি বিবাহিত হও তাহলে কখনো কি তোমার শাশুড়ি তোমাকে প্রদীপের পোড়া তেল দিয়ে কোনো দিনও ভাত মেখে জোর করে ভয় দেখিয়ে খাইয়েছে? বলো সেটা। তোমার পেটে বাচ্চা থাকা অবস্থায় তোমাকে অমানসিকভাবে অত্যাচার করিয়েছে, খাটিয়েছে? বলো সেটা। যখন তোমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো, চিৎকার করে কান্নাকাটি করছি, নড়তে পারছি না, সারা রাত চিৎকার করেছি, সেই সময়টা হসপিটালে নিয়ে গেলে আমার বাচ্চাটা বেঁচে যেত। সেইখানে সারা রাত আমাকে ওই অবস্থায় রেখে পরের দিন যখন চিৎকার করে কাঁদছি এত অসহ্য যন্ত্রণা পেটে, তখন তোমার শাশুড়ি মা কি তোমাকে হেল্প না করে পাশের ঘর থেকে দৌড়ে এসে আমার ছেলেটাকে মেরে ফেললো কথাটা বলেছে? কখনো কি তোমার এই পরিস্থিতিতে পড়তে হয়েছে? ভগবান না করুক তুমি ভালো থাকো, যে তাদের জন্য, তোমার শ্বশুর শাশুড়ির জন্য তোমার বাচ্চা চলে গেছে। তারপর তোমার শ্বশুরমশাই তোমার হাজব্যান্ডের পিঠ চাপড়ে বলছে, ব্রেফো, ছেলের মতো কাজ করেছিস। ওই অবস্থাতেও আমাকে ডাক্তার না দেখিয়ে আমার হাজব্যান্ড শিলিগুড়ি চলে গেল আমার শ্বশুর শাশুড়িকে ছাড়তে। আমি বাড়িতে একা, পুরো একা। ওই অবস্থা কী করবো বুঝতে পারছি না, আমার শরীরের যে অবস্থা। তার কিছুক্ষণ পর দেখলাম পুরো ব্লাড বেরিয়ে এসেছে আমার, এত ব্লিডিং শুরু হলো। ভয় পেয়ে গিয়েছিলাম, তখন বয়স অল্প ছিল, রামকে ডাকছিলাম শুধুমাত্র। নিচে একজন নার্স থাকতেন, মাসিমা, তার কাছে গেলাম যে আমার একটু হেল্প করো, আমার মনে হচ্ছে না আমার এখন কী হবে, বাচ্চাটা কোথায় বাঁচবে না, কারণ আমার ব্লিডিং স্টার্ট হয়ে গেছে, তার সাথে অসহ্য যন্ত্রণা। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পর যখন আমি দেখলাম পুকুরের পাশে রুগী শুয়ে আছে, চারদিকে এখানে ওখানে রক্ত, বন্ডি সই করে বাড়িতে চলে এসে সারা রাত কাতরেছি। পরের দিন আমার যে পাড়াতে ওখানে দাদা ছিল, সেই দাদা আমাকে হেল্প করেছিল পাশের বাড়ি থেকে। আমাদের ফোন ছিল না, আমি ফোন করে ডেকেছিলাম, আমাকে বাঁচাও দাদা, এবং সেই হচ্ছে আমার ছেলের মুখে ভাতটা দিয়েছে। জোহরা মায়ের প্রসাদ আমার ছেলেকে মুখে ভাতের দিন খাইয়েছিল। কখনো কি তোমাকে এটা ফেস করতে হয়েছে? ভগবান না করুক, হাত পা বেঁধে রীতিমতো ডাক্তার ফার্স্ট বলছে যে বাচ্চাটা আর নেই। আমার মনের অবস্থাটা, আর মালদার ছেলেগুলো বলছে যে কুণালের বউ একটা বাচ্চা উপহার দিতে পারলো না। সেই সময় আমার মনে অবস্থাটা, আমি দিতে পারলাম না, আমাকে তো ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমাকে হসপিটালেও নিয়ে যায়নি। আজকে এই কথা বলতে গিয়ে, তোমাকে কথার উত্তর দিতে গিয়ে আমায় আবার ওই ঘটনাটা মনে পড়ে গেল বোন। কখনো যেন এমন না হয়। হাত পা বেঁধে ভেতরে অ্যাসিড দিয়ে দিয়েছিল ডাক্তারের নার্স, চিৎকার, মুখে কাপড় গুঁজে দিয়েছিল। আর নার্সিং থেকে ফেরার পরেই যখন আমি দাঁড়িয়ে কাজ করতে পারছি না, নিচে উনুনটা নামিয়ে দিয়েছিল কুনাল। সেই সময় ওনারা এই সময় হেল্প করেননি শিলিগুড়ি থেকে, যখনই আসতো অশান্তি করতো। ছোলার ডাল, সিনথেটিক্যাল ম্যাক্সি পরেছিলাম, ছোলার ডাল পুরো পায়ে পড়ে মাংস এরকম খুবলে উঠে গিয়েছিল। আজকে তোমার মনে হচ্ছে আমি শাশুড়িকে ব্লেম দিচ্ছি? আমার সাথে যা যা জিনিস করা হয়েছে না, সেটা যদি তোমার কাছে সাথে 1% হয় বোন, তুমি শাশুড়িকে বাড়িতে রাখবে না। ব্লেম দিচ্ছি আমি শাশুড়িকে? আমি ওনাকে কোনো কাজ করাই না, কিন্তু সেদিন বলেছিলাম মনুষ্যত্বের খাতিরে করতেই পারতো কাজটা, যখন আমার ছাল উঠে গেছে। তোমাকে বন্ধু বলছি বা তোমাকে বোন বলছি, জানো এই রকম হাতের ভিডিও দেখে আমাকে আমার এক বন্ধু ফোন করে রীতিমতো রেখে গেছে, তুই সাবধানে কাজ করতে পারিস না, কেন কাজকর্ম করছিস, কেন তোর শাশুড়িকে বলছিস না? ও রীতিমতো অ্যাক্টিভ, তুমি শাশুড়ির কাজ করার পসিবিলিটি নেই বলছো? আমার প্রিয় বান্ধবীর শাশুড়ির বয়স 93, অনেক কিছু কাজ করে, 50 বার সিঁড়ি ওঠানামা করে। এখানে অনেকে আছে একা থাকেন, প্রচুর বয়স, সব কাজ করেন। জলটা করিয়ে পর্যন্ত খেতে দিই না, অ্যাকোয়াগার্ড থেকে জলটা পর্যন্ত ভরে দিই। দুদিন পড়েছিল, রান্নাঘর ভিজিয়ে একেবারে গঙ্গা বইয়ে দিয়েছিল।
এই জন্য তোমাকে একটা কথাই বলবো যে কমেন্ট করলে কমেন্ট করো, ঠিকমতো ভিডিওটা দেখো, এবং যদি সম্ভব হয় আমার প্রথম থেকে নাম্বারিং করা আছে, আমার সাথে কী কী ঘটেছে, কী কী ঘটছে, পুরো জিনিসটা দেখো, তারপর কথা বলো। কাজ করা আমার পসিবল না, কেননা বয়স হিসেবে হয় না কিছু। আমায় ডাক্তার পুরো রেস্টে থাকতে বলেছেন। আমার হাজব্যান্ড কাজে সাহায্য করেন বা আগে করতেন, বুঝলে তো। আর কাজের লোক, সেটাও বলে দিচ্ছি, আমার হাজব্যান্ড রাখবেন না, কেন কি আমার শাশুড়ি যে পেনশন পায়, আমার শাশুড়ি সেই পেনশনের টাকা ফ্যামিলিতে দেয় না, তার এখনও কোনো কন্ট্রিবিউশন নেই। 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা আমার শাশুড়ির সাথে থাকো, তারপর বড় বড় ডায়লগ দিয়ে আমাকে, ঠিক আছে। আর আমার ছেলের বউয়ের কথা তোমাকে চিন্তা করতে হবে না, কেন আমি সেই গোছের শাশুড়ি হবই না। আমার মধ্যে মনুষ্যত্ব আছে, আমি জানোয়ারের বেহাত্ত নই। যে আমার ছেলের বউটা কষ্টে খেটে খেটে শেষ হয়ে যাবে ভোর থেকে রাত অবধি, প্লাস নিজেও আবার আমি একটু শুইনি, আবার তোমাদের সামনে এসে আমি কথা বলছি, আবার তোমাদের সাথে কথা বলা হয়ে গেল, রিল করব। আমি একটু শুই না, আমার রাতে ঘুম হয় না। উনি সারাক্ষণ শুয়ে আছেন, কী জন্য বলছো আমি আমার শাশুড়িকে ব্লেম দিচ্ছি, আমি কাজ করাচ্ছি? ও এটা ওনার কাজ করা বয়স না? কে বলেছে তোমাকে কাজ করা বয়স নেই? 70 বছর বয়সে কাজ করা বয়স না? আমার বাবার ক্যান্সার হয়েছিল, সেই অবস্থাতে পর্যন্ত পেট চেপে বাবা তরমুজ কাটতো। আমার বাবার কথা তুমি ছেড়ে দাও, বাবা কাজ করতো। আমার মায়ের কত বড় অপারেশন হয়েছিল, কোমর ভেঙে গেছিল, তারপরেও কাজ করতো। সবার কথা ছেড়ে দাও, আমার শ্বশুর মশাই চলে যাবার 1 সপ্তাহ আগে থেকে আর কাজ করতে পারেননি, সব কিছু করতেন, বাঁচার দোকান থেকে আরম্ভ করে সব কিছু। আমার শ্বশুরের বয়স তো ওনার থেকে বেশি ছিল। তাহলে এই বয়স কাজ করার না, আমার বয়স কাজ করার, এইসব কথাগুলো না বলো না, কেন বয়স দিয়ে হয় না। উনি রীতিমতো অ্যাক্টিভ, কিন্তু কিচ্ছু করেন না, মানে করতে দিই না। কেন জানো? সেটাও জানো তুমি, সেটাও তো তুমি বোধহয় ভিডিও দেখো নি, যে ওদেরই একাদশীর সময় আমি যখন পরোটা করতাম, একদিন আমার ঘরে কাজ ছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কোনো দিনও অনেকে কাজ করার কথা আমি বলি না, এমনিও না অমনিও না। আমার হাজব্যান্ড বলেছিল মাকে দিয়ে ময়দা মাখাও, বাধ্য হয়ে মাখিয়েছিলাম। তখন আমার হাজব্যান্ড বলেছিল গিয়ে দেখো ময়দাটা ঠিকমতো মেখেছে কিনা। ভেবেছিলাম প্রথমে না, তুমি দেখে নাও ঠিকমতো ময়দা মেখেছে। পরে গিয়ে দেখছি কি জানো, লিকুইড ভিম দিয়ে, বাসন মাজার সাবান দিয়ে ময়দা মেখেছে। তোমার শাশুড়ি মেখেছে? শাশুড়ি মেখেছে? সেই লুচি করে খেয়েছো তুমি? তোমার হাজব্যান্ডকে খাইয়েছো? তোমার বাবা মাকে, তোমার বাচ্চাকে খাইয়েছো? আসল কথা কি জানো তো, যে ভুক্তভোগী সেই বোঝে। আর যারা যে ওপারে থাকে তোমার মতো বন্ধুরা বড় বড় হাকডাক করো। সত্যিকারের বন্ধু হলে আমাকে এভাবে কমেন্টগুলো লিখতে না। আমার আর একটা ছোটো বোন আমাকে লিখেছে, শ্বশুরবাড়ির মানুষগুলি কেন এমন হয় বলো তো দিদি? আগের কমেন্টটা দেখে নিও তো। আমি আমার ভাবির সাথে থাকি, কোনো কাজ করতে দিই না ভাবিকে, সব আমি করি। শ্বশুরবাড়ির মানুষগুলো এত খারাপ হয় কেন? এক একটা মানুষের এক এক রকম কথা বলে না, এক নানা বুড়ি নানা জনের নানা মত, সেটা বলে না, সেই হচ্ছে কথা। তো আবারও তোমাকে একটা কথাই বলবো, বা যারা এরকমভাবে কমেন্ট করছো তাদেরকে বলবো যে আগে আমাকে চেনো, বোঝো, জানো, তারপর কমেন্ট করবে। যে জিনিসটা আমি করি না সেই জিনিসটা দিয়ে কমেন্ট করলে আমার খুব কষ্ট হয়। তোমাদেরকে আমি নিজের মনে করে বলি, নিজের মনে করি, তাই বলেই আমি আমার সব কিছু তোমাদেরকে জানিয়ে যাব। ইচ্ছে হবে না, দেখবে না। আর অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি তোমার ফোন নম্বর আমাকে দিয়ে দিও পার্সোনালভাবে। আমার ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে দিয়ে দিও আমার মেসেজ বক্সে। আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তুমি কোথাকার আমি জানি না বোন। আমার বাড়িতে এসে তুমি দেখে নিও উনি কী করছেন, কী করেন, আর আমি কি করি, ঠিক আছে? তো আজকে কমেন্টের উত্তরটা আমার দেওয়াটা খুব দরকার ছিল। সারাদিন এখন সময় পেয়েছি বলে এখন আমি বসলাম। তো এখনের মতো আসছি। তো তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, হাসি খুশি থেকো।
নিজে ভালো থেকে অন্যকে ভালো রেখো। কালকে আবারও দেখি কোনো ভিডিও নিয়ে যদি আসতে পারি তো তোমাদের কাছে আমি আসবো। তোমরা আমার বন্ধু, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। অবশ্যই সাপোর্ট করছো, অবশ্যই সাপোর্ট করো, অসংখ্য ভালোবাসা দিও। তবে ভালোবাসার মাঝখানে তোমাদেরকে যখন বন্ধু বলে এইভাবে বলে আমার মনটা তোমরা ভেঙে দিও না, এটা তোমাদেরকে রিকোয়েস্ট। কারণ আমার কাছে তোমরা অনেক কিছু। আমি ক্যামেরার সামনে বসলে খুব সত্যি কথা আমার মনটা ভালো হয় গো, ভালো হয়ে যায়, সত্যি বলছি। আর বোনটি তোমাকেও বলছি, তুমি খুব ভালো থাকো, জীবনে তোমার খুব ভালো হোক। জীবনে কোনো দিন যেন আমার উপর দিয়ে যা যা গেছে, আমার উপর দিয়ে যা যা কিছু যাচ্ছে, এক ফোঁটা এই চিলতেটুকুও যেন তোমার গায়ে সেটা না পড়ে কোনো দিন। তুমি অনেক ভালো থাকো জীবনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক ভালোবাসা দিও, অনেক ভালোবাসি তোমাদের। লাভ ইউ, টাটা।